এদিকে একদিন সকালে নবীন কুমারকে তার বাবা ডেকে নিয়ে গেল। ডেকেছো আমায় বাবা? শোনো বাছা, সাগর থেকে মাছ ধরে আর সংসার চালানো যাচ্ছে না। আমার একার পক্ষে 3জন মানুষকে আর কতদিন টেনে নিয়ে যাব বলো? তুই বরং একটি কাজ জোগাড় কর। মাছ ধরা ছাড়া আর কি কাজ করব বাবা? আমি যে এই একটা কাজই জানি। নবীন কুমারের কথা শুনে রানী তারা বলল, এখনো বুঝতে পারছো না তুমি? কি খাইয়েছি খানিক পরে টের পাবে। শয়তানি, তুমি আমায় ঘুমের ওষুধ খাইয়েছ? না, এখানে আর নয়, আমায় এক্ষুনি বাড়ি ফিরতে হবে। এই বলে নবীন কুমার দৌড়াতে শুরু করল, কিন্তু বেশি দূর যেতে পারল না। এর মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়ল। এমন লাগছে কেন আমার? মনে হচ্ছে রাজ্যের সকল ঘুম আমার চোখের পাতায় জমা হয়েছে। ঘুম ঘুম লাগছে না একটু? ঘুমাও কুমার, ঘুমাও। একটু পরে যে তোমায় কাজে নামতে হবে, তার আগে একটু বিশ্রাম নাও। এদিকে সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। ডালিম কুমার তপস্বীর কথা মতো সেই পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত হল। তপস্বী আমায় এই পাহাড়ের কথা বলেছিল, এখানেই সেই ব্যঙ্গমা রানীকে পাওয়া যাবে, কিন্তু এখানে যে কোনো ঘরবাড়ি চোখে পড়ছে না। আরে, ওটাই তো ব্যঙ্গমা রানী, এতদিন আমি ওনার খোঁজই করছিলাম। এই বলে সে ব্যঙ্গমা রানীর কাছে ছুটে গেল। আমি আপনার খোঁজে দেশে দেশে ঘুরছি, আর আপনি এখানে? তুমি কে বৎস? তোমায় তো চিনতে পারলাম না। সে কি, আমায় চিনতে পারছেন না? আমি যে বাঁশি বাজিয়ে আপনাকে পৃথিবীতে আহ্বান করেছিলাম। পৃথিবীতে আহ্বান করেছিলে? এসব কি বলছো তুমি? আমি অন্য কোনো গ্রহে ছিলাম। কি করে যে বোঝাই ওকে? কিচ্ছু বুঝবে না ও সব ভুলে গেছে। ও তাই তো, আমার প্রভুও চলে এসেছে। আমি তো এখানে তার আশ্রয়েই থাকি। সে কি, আপনি? হ্যাঁ, আমি তোমায় সেই পুকুর ঘাটে দেখেই আমি চিনতে পেরেছিলাম। পাছে তুমি ভয় পেয়ে পালিয়ে যাও, তাই আমি কিছু বলিনি। ব্যঙ্গমা রানী আমায় চিনতে পারছেন না কেন? কি হয়েছে তার? ও কেবল তোমায় নয়, আমায়ও চেনে না, কারণ ওর সব স্মৃতি নষ্ট হয়ে গেছে। স্মৃতি নষ্ট হয়ে গেছে? তিনি কি আর ব্যঙ্গমা রাজ্যে ফিরে যেতে পারবেন না? না কুমার, সে শক্তিও ওর ধ্বংস হয়ে গেছে, আর আমার সব ক্ষমতা তো আগেই কেড়ে নেওয়া হয়েছিল। তাই আমিও ওকে নিয়ে ব্যঙ্গমা রাজ্যে ফিরে যেতে পারছি না। এখন উপায় কি করলে তার হারানো শক্তি ফিরে আসবে? উপায় একটা আছে। যদি কোনো মানুষ মন্ত্রপুত 1 ঘটি জল ব্যঙ্গমা রানীর ওপর ছিটিয়ে দেয়, তবেই সে এ জীবন থেকে মুক্তি পাবে। এ তো ভারী সহজ কাজ, আপনি করছেন না কেন তা? আমি পারবো না, কারণ এই কাজ যে করবে সেই পাষাণ মূর্তিতে পরিণত হবে। পাষাণ মূর্তি? তার মানে সে আর মানুষের মতো হাঁটা চলা কথাবার্তা কিছুই বলতে পারবে না? তোমরা কিসের কথা বলছো এতক্ষণ ধরে? আমি যে তোমাদের কথার মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারছি না। কিছু নয় ব্যঙ্গমা রানী, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কি কিছু খাবার দিতে পারবেন? নিশ্চয়ই, এসো আমার সাথে, ঘরে অনেক খাবার আছে। কিন্তু তার কি হবে কুমার? তুমি কি পারবে ওকে মুক্ত করতে? কোথায় সেই জল ভরা পাত্রটি রাখা আছে বলুন, আমি তাকে মুক্ত করছি। সেটি আমার ঘরেই পাবে, আমার খাটের নিচেই তা রয়েছে। এইসব ঘটিবাটির কথা রেখে এসো আমার সাথে, আজকে পায়েস রেঁধেছি, তোমাদের দুজনকে খেতে দিয়ে চলো। তোমরা যাও, আমি একটু পরে আসছি। আমার জন্য আজ এত কিছু হয়েছে, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। এই বলে তিনি অন্ধকারে হারিয়ে গেলেন। এদিকে পরদিন সকাল হতেই মহারাজ তার রাজসভায়
রূপনগরের মন্ত্রীকে নিয়ে হাজির হলেন। বসো বসো, সবাই বসো। উনি হলেন রূপনগরের মহামন্ত্রী বসন্ত কুমার। রূপনগরের মহারাজের বিশেষ দূত হয়ে আমার রাজসভায় এসেছেন। বসন্ত কুমারের কথা শুনে চেতক কুমার চমকে উঠল। সাথে সাথে সে তার দিকে ভালোভাবে তাকাতেই তাকে চিনতে পারল। সে কি বাবা এখানে? এ কি করে সম্ভব? রূপনগরের মতো এত বড় রাজ্যের মহামন্ত্রী আমাদের রাজ্যে এসেছেন, সেজন্য আমরা গর্বিত মহারাজ। আমরা রূপনগরের মন্ত্রী মশাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি মহারাজের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি। আপনাদের মহারাজও সে বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। কেবল তো আমার সম্মতিতে হবে না, রাজসভায় আরো অনেক মানুষ আছে, তাদেরও মতামত নেওয়া প্রয়োজন। লাল কমল আমার পুত্র হলেও এই রাজ্যেরই সন্তান। সংবাদটি কি মহারাজ? তা না শুনে তো আমরা মতামত দিতে পারছি না। আপনারা জানেন যে লাল কমল আমাদের রাজবংশের সন্তান, তাই আমাদের মহারাজ মহামতি সূর্য তার সিংহাসনের উত্তরাধিকার স্বরূপ লাল কমলকে নির্বাচিত করেছেন। বাবা 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 বাহ, এ তো ভারী সুসংবাদ। কিন্তু এই রাজ্যের সিংহাসনের কি হবে মহারাজ? সে উপায়ও আছে। আমাদের দ্বিতীয় পুত্র নীলকমল এই সিংহাসনের দায়িত্ব পাবে। বেশ বেশ, তাহলে আমার জন্য ভালো। এবার মনে হয় মন্ত্রী পদটা আর ছাড়তে হবে না। হবে কি করে? আমাদের প্রায়শ্চিত্তের সময় যে এখনো শেষ হয়নি মন্ত্রীমশাই। আরো কয়েকদিন এই আগুনে জ্বলতে হবে। এই যে দেখো দেখো, রাজ্যোতিষী আবার রসিকতা শুরু করেছে। রসিকতা বন্ধ করো সবাই। এখন আমাদের একমাত্র কাজ হলো লাল কমলের জন্য একটি সুপাত্রীর সন্ধান করা। তার মায়ের ইচ্ছে ছেলেকে স্ত্রী সহকারে নতুন রাজ্যে পাঠাবেন। তার আর প্রয়োজন হবে না মহারাজ। আমাদের রাজ্যে বিবাহযোগ্যা অনেক কন্যা আছে। তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কোনো সুন্দরীর সাথে রাজকুমারের বিয়ে দেব। বেশ, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না। আজকের রাজসভা এই পর্যন্তই। সভা শেষে মহাভোজের আয়োজন করা হয়েছে, সবাই সেখানে উপস্থিত থাকবে। কিছুক্ষণের মধ্যে ভোজ সভায় সবাই উপস্থিত হলো, কিন্তু চেতক কুমারকে কোথাও দেখা গেল না। তা দেখে বসন্ত কুমার মন্ত্রীকে ডেকে পাঠালেন। আপনাদের রাজজ্যোতিষীটিকে দেখছি না যে, কোথায় আছেন উনি? চেতক কুমারের কথা বলছেন? সে তো বাড়ি চলে গেছে। বাড়িতে ফিরে গেছে কেন? কি করবে বলুন? মনে শান্তি না থাকলে যে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না। ওর মনে শান্তি নেই? কি হয়েছে ওর? ওর কিছু হয়নি, তবে ওর কন্যার জিভ কেটে নেওয়া হয়েছে। সে কি? কে করলো এই কাজ? কে আবার? আমাদের মহারাজ। মহারাজ এ কাজ করেছেন? কিন্তু কেন? কি করবে বলুন? এই রাজ্যে কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করলে তার জিভ কেটে নেওয়া হয়। কাজল রেখাও সে অন্যায় করেছিল। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি কি করা যায়। আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না মশাই, তাহলে বিপদে পড়বেন। হ্যাঁ। মন্ত্রীর কথায় কর্ণপাত না করে পরদিন সকালে বসন্ত কুমার একটি ওষুধের পাত্র নিয়ে চেতক কুমারের বাড়িতে হাজির হলো। বাড়িতে কেউ আছো? বৌমা, দাদু ভাই, কোথায় গেলে সবাই? কেউ কি নেই বাড়িতে? কেমন আছিস দাদু ভাই? তোকে দেখতে এলাম। ও, বুঝতে পেরেছি, তুই কথা বলতে পারিস না। তোর জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। নে, এই ওষুধটুকু খেয়ে নে তো দাদু ভাই। এই বলে বসন্ত কুমার ওষুধের পাত্রটি কাজল রেখার হাতে তুলে দিল। সাথে সাথে কাজল রেখা সেটি পান করতে শুরু করল। এই তো লক্ষ্মী মেয়ে, নে এবার কথা বল। আরে আরে, আমি যে কথা বলতে পারছি। এই তো দিব্যি কথা বলতে পারছিস। এই কি আশ্চর্য কাণ্ড! ওমা,
মা দেখেছো কি হয়েছে? আমি কথা বলতে পারছি মা। কাজল রেখার ডাকাডাকিতে ঘরের ভেতর থেকে চন্দ্রমুখী আর চেতক কুমার বের হয়ে আসলো। মেয়েকে কথা বলতে দেখে তারাও খুব অবাক হলো। বাবা আপনি কি করে সম্ভব হলো বাবা? ওর যে জিভ কাটা। ওষুধের গুণে সবই সম্ভব বৌমা, কিন্তু এ কেমন ওষুধ যার ফলে কাজল রেখার জিভ গজিয়ে উঠল? হিমালয়ে থাকতে আমি এই বিশেষ ঔষধের সন্ধান পেয়েছিলাম। একটি গাছের পাতা থেকে এই ঔষধ প্রস্তুত করা হয়। এই পাতা খেলে শরীরের যে কোনো অঙ্গের অসুস্থতা সেরে ওঠে। বন্য জন্তুরা এটি খেয়েই সুস্থ থাকে। এ যে অবিশ্বাস্য! আর তুই এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস হতভাগী। যা প্রণাম কর, উনি তোর দাদা মশাই, তোকে আজকে নতুন জীবন দান করলো। থাক থাক দাদু ভাই, আর প্রণাম লাগবে না। আশীর্বাদ করি চির সুখী হও। আমাকেও তুমি ক্ষমা করে দাও বাবা। তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি। তুমি রাগ করলে আমি শান্তি পাবো না। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? বসন্ত কুমার কি চেতককে ক্ষমা করবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।